মাওরিংখাং মেঘালয়ের পাহাড়ের আড়ালে লুকানো সুবিশাল এক পাথর। কিং অফ স্টোন খ্যাত এই মাওরিংখাংয়ে যেতে হয় মারাত্মক অ্যাডভেঞ্চারাস এক ব্যাম্বো ট্রেকের মাধ্যমে। আমাদের এবারের মেঘালয় ট্রিপের সবচেয়ে এক্সাইটিং দিনটাই ছিল এই মাওরিংখাংয়ে যাবার দিনটা। শিলং থেকে মাওরিংখাং যাওয়ার পথে আপনাদের নিয়ে যাব লাইটলুমে, যেখানে আপনারা বছরের সব সময় কম বেশি মেঘ পাবেন। চলুন মেঘ, পাহাড়, নদী, ঝর্ণা আর এক্সাইটমেন্টে পরিপূর্ণ একটা দিন কাটাই একসাথে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের মেঘালয় ট্রিপের ডে 4। ইন্ডিয়ান টাইম এখন 7:20 বাজে। আমরা হোটেল থেকে মাত্র চেক আউট করলাম। এখন আমরা যাব ওয়াকেন ভিলেজ, যেখানে মাওরিংখাং একটা ট্রেক আছে, ব্যাম্বো ট্রেক যেটাকে বলা হয়। আশা করছি আজকে খুব অ্যাডভেঞ্চারাস একটা দিন যাবে আমাদের। রোদ ঝলমলে সুন্দর একটা দিনের শুরু। মাওরিংখাং ট্র্যাকের জন্য মনে মনে আসলে আমরা এরকম একটা দিনই চাচ্ছিলাম। মাওরিংখাং ট্র্যাককে ঘিরে আমরা অনেক আগের থেকেই বেশ এক্সাইটেড ছিলাম। আজকে সেই এক্সাইটমেন্ট যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। গত 3 দিনের মতোই আজও আমাদের সঙ্গী লুমলাং ভাই। ওনার ট্যাক্সিতে চড়েই আজ আমরা প্রথমে যাব ওয়াখেন এবং ওয়াখেন থেকে চলে যাব ডাউকি। পুরো দিনের জন্য আজকের এই ট্যাক্সি ভাড়া 3000 ইন্ডিয়ান রুপি। যাবার পথে একটা ভিউ পয়েন্ট থেকে এবারের ট্রিপে শেষবারের মতো শিলং শহরের একটা সুন্দর ভিউ পাচ্ছিলাম। তবে শিলং থেকে ওয়াখেন যাবার পথে খুবই পপুলার একটা ট্যুরিস্ট স্পট আছে, যেটাকে লাইটলুম বলা হয়। এই লাইটলুমে আপনারা বছরের সব সময় কম বেশি মেঘ পাবেন। আমরা প্রথমে সেই লাইটলুম যাব এবং এখনও যেহেতু ব্রেকফাস্ট হয়নি, সেখানেই ব্রেকফাস্টটা করব। শিলং থেকে লাইটলুম যাবার রাস্তাটা খুবই সুন্দর, চারপাশ একদম সবুজে মোড়ানো, চোখ জুড়িয়ে যায়। তাই মাঝে মাঝেই মনে হচ্ছিল গাড়ি থামিয়ে ছবি তুলি, এবং একটা জায়গায় নেমেও গেলাম ছবি তুলতে এবং কিছুক্ষণ চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম। এরপরে সুন্দর পথ ধরে ঘন্টাখানেকে আমরা পৌঁছে গেলাম লাইটলুম। লাইটলুমে আপনাদেরকে 50 রুপি পার্কিং ফি দিতে হবে, এছাড়া অন্য কোনো টিকিট নেই। লাইটলুম পৌঁছাবার সাথে সাথেই যেন মেঘের মাঝে হারিয়ে গেলাম। চারিদিকে যেদিকেই তাকাই মেঘ, মেঘ আর মেঘ। একটু আগেও শিলং শহরে যে রোদ ঝলমলে ওয়েদার ছিল, এখানে তার ছিটে ফোঁটাও নেই। ইট পাথরের শহরে দিনরাত কাটানো আমরা এই অপূর্ব প্রকৃতি দেখে কতটা আনন্দ পেয়েছিলাম সেটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। শুধু এটাই বলবো, আমাদের জীবনের সকল দুশ্চিন্তাগুলো এই মেঘের মতো করেই উড়ে যাচ্ছিল অনেক অনেক দূরে। কি যে এক আজব জায়গা! মেঘের মধ্যে দিয়েই গাড়ি চলছে, মেঘের মধ্যেই ঘরবাড়ি, মেঘের মধ্যেই দোকান। এখানে আসলে মেঘের মাঝেই জীবন। লাইটলুমে আমরা এখন এই যে ভিউ পয়েন্টটার এইখানে আছি। চারপাশে কিন্তু মেঘ, একদম কিছু দূর পরেও দেখা যায় না। এই যে এই পাশটায় পুরোটা মেঘ। লাইটলুমে ঘন মেঘের মাঝখান দিয়ে ছুটোছুটি করছিলাম আর ভাবছিলাম, ঘন মেঘের সৌন্দর্য তো দেখলাম, কিন্তু লাইটলুমের চারপাশের পাহাড়ের যে অপূর্ব সৌন্দর্য, সেটা বোধহয় আজকে এই ঘন মেঘের কারণে মিস করে যাব। ঠিক তখনই আমাদেরকে অবাক করে দিয়ে আস্তে আস্তে মেঘ কেটে যেতে থাকে এবং চারপাশের অপূর্ব সৌন্দর্য আমাদেরকে ধরা দেয়।
কি সুন্দর ঝর্ণা, ওই একটা ঝর্ণা, ওই যে একটা ঝর্ণা। এই অপরূপ সৌন্দর্য কিছুক্ষণ আমাদের সামনে ধরা দিয়ে পুরো জায়গাটা আবার আস্তে আস্তে ঘন মেঘে ঢেকে যেতে থাকে। লাইটলুমে আপনারা রাতে তাঁবুতেও থাকতে পারবেন। প্রতিজনের জন্য খরচ হবে 1000 ইন্ডিয়ান রুপি। এখানে বেশ কিছু রেস্টুরেন্টও আছে যেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট হিসেবে ছিল ভেজিটেবল ম্যাগি এবং চা। ভেজিটেবল ম্যাগির প্রাইস ছিল 60 ইন্ডিয়ান রুপি আর চায়ের প্রাইস ছিল 20 ইন্ডিয়ান রুপি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেঘের মাঝে এই গরম গরম ম্যাগি আর চায়ের স্বাদ অতুলনীয়। মেঘের মাঝে চায়ে চুমুক দিতে দিতে ভাবছিলাম, এমন কিছু সুন্দর মুহূর্তের আশায় মানুষ ঘুরে বেড়ায়, আমাদের ঘুরে বেড়ানোটাও সার্থক। কোনোভাবেই মন চাইছিল না এই সুন্দর জায়গাটা ছেড়ে যেতে, কিন্তু আমাদের আজকের দিনের যে মেইন গন্তব্য মাওরিংখাং, সেখানে আমাদের খুব দ্রুত পৌঁছাতে হবে, কারণ সেখান থেকে আবার আমরা চলে যাব ডাউকি। তাই মন না চাইলেও আমরা এই মেঘের রাজ্যকে বিদায় বলে চলে যাই ওয়াখেনের উদ্দেশ্যে। লাইটলুম থেকে বের হতেই বৃষ্টি নেমে গেল। শুধু বৃষ্টি না, ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি যে গাড়ি চালানোটাই মুশকিল। তবে সব কিছুর শেষেও এই ওয়েদারটাকে বেশ উপভোগ করছিলাম। আবার সাথে সাথে এটাও ভাবছিলাম, এমন বৃষ্টি থাকলে ট্রেক করাটা সমস্যা হয়ে যাবে। অবশ্য কিছু পথ অতিক্রম করতেই বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেল। দূর পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টাখানেকে আমরা পৌঁছে গেলাম ওয়াখেন ভিলেজ। আমরা মাত্র ওয়াখেন ভিলেজে এসে পৌঁছালাম। লাইটলুম থেকে এখানে 1 ঘন্টা খানেকের মতো সময় লাগে। পুরো আসার রাস্তাটায় বেশ বৃষ্টি ছিল, কিন্তু এখন এইখানে রোদ। বৃষ্টি থাকলে আবার ট্রেকিংয়ে অসুবিধা হতো, তো রোদটাই আমাদের জন্য ভালো হয়েছে। এইখানে যেখানে আমরা এসে গাড়ি থেকে নামলাম, ছোট্ট একটা পার্কিং এরিয়া, কিছু দোকানপাট আছে, আপনারা চাইলে চা পানি টানি কিনে নিতে পারেন, এবং এখান থেকেই ট্রেকিংটা শুরু হয়। আমরা এখন ট্রেকিংয়ে যাব, চলুন। এখানে ছোট ছোট বেশ কয়েকটা দোকান আছে। একদম কর্নারের দোকানে আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে গিয়েছিলাম ট্রেকিং শেষ করে এসে খাবো বলে। লাঞ্চ হিসেবে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, সবজি আর ডিম। 4 জনের খাবারের প্রাইস ছিল 600 ইন্ডিয়ান রুপি। অবশেষে এই পাথরের রাস্তা ধরে আমাদের ট্রেকিং শুরু হলো। আমি, রিয়া, সিয়াম এবং আমাদের সঙ্গী হলো আমাদের এনার্জেটিক ট্যাক্সি ড্রাইভার লুমলাং ভাই। স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম এখান থেকে মাওরিংখাং যেতে 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় লাগতে পারে। প্রথমে 20 মিনিট শুধু নিচের দিকে নামতে হবে। এরপর ওই যে দূরে ওই পাহাড়ি নদী দেখা যাচ্ছে, সেই নদী পার হয়ে আবার উপরের দিকে উঠতে হবে। মিনিট 5 নামার পরেই এরকম একটা কাউন্টারে আপনাদের সকল ইনফরমেশন এন্ট্রি করে জনপ্রতি 100 রুপি করে টিকিট কাটতে হবে। এপাশের পুরো পথটাই এভাবে পাথরের সিঁড়ি করে দেয়া আছে বলে নামতে খুব একটা কষ্ট হচ্ছিল না। উপর থেকে 15-20 মিনিট পাথরের সিঁড়ি দিয়ে নামার পরে এই যে ঝিরিটা, যেটা উপর থেকে একদম ছোট দেখা যাচ্ছিল, এখান থেকে মেইনলি যে এই পাশে দেখা যাচ্ছে, এখান থেকেই ব্যাম্বো ট্র্যাকটা শুরু হয়। খুবই সুন্দর একটা পাহাড়ি নদী, নাম জানা নেই। পাথরের গা ঘেঁষে স্বচ্ছ জল পাহাড়ের বুকে ছুটে চলেছে। আমরা এই নদীর শীতল জল ছুঁয়ে আমাদেরকে আরও একটু চাঙ্গা করে নিচ্ছিলাম। ঠিক তখনই বৃষ্টি নেমে যায়। এমন অপরূপ প্রকৃতির মাঝে বসে বৃষ্টি দেখতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা যেহেতু ট্রেকিং এসেছিলাম, আমরা চাচ্ছিলাম বৃষ্টিটা যেন দ্রুত থেমে যায়। হলো তাই। কিছুক্ষণের মাঝেই বৃষ্টি থেমে গেল এবং আমরা নদী পার হয়ে
আবার পথ চলা শুরু করলাম। কি সিয়াম, ভয় লাগে? গুড। এই নদীর একদম ধার দিয়েই বাঁশের তৈরি রাস্তা, কিছু জায়গা ঘন গাছপালার ভিতরে, আবার কিছু জায়গা ফাঁকা। এরকম বেশ কিছু বাঁশের সিঁড়ি বেয়ে এখন আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতে হবে। পুরো পথটাই একদম নীরব, এখন পর্যন্ত আমরা ছাড়া আর কাউকে চোখে পড়েনি। যতই সামনের দিকে এগোচ্ছিলাম এক্সাইটমেন্টটা ততই বেড়ে যাচ্ছিল। এখন পর্যন্ত যতটুকু এসছি কঠিন কিছু মনে হয়নি। দেখা যাক আসলে সামনের বিষয়টা কিরকম। পুরো পথেই এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম, একটু পরপরই প্রকৃতি যেন তার রূপ বদলাচ্ছিল। ট্র্যাক্টর মাঝখানে মাঝখানে এরকম বেঞ্চ করে দেওয়া আছে, একটু হাঁপিয়ে গেলে এখানে রেস্ট নিয়ে নিতে পারবেন। একটু পরপর বিন দেয়া আছে যাতে জায়গাটা কোনোভাবেই নোংরা না হয়ে যায়। কি রিয়া, কেমন লাগতেছে? মজা না? হ্যাঁ, দেখে আস। অল্প অল্প ভয় লাগে, তবে এমনিতে যে ব্যাম্বু স্ট্রাকচারগুলো মানে ট্র্যাকের, এগুলো মোটামুটি শক্ত, খুব একটা নড়ে না। মানে জাস্ট একটু দেখে শুনে পা ফেলতে হয়, এই আর কি। ভালো লাগছে, অ্যাডভেঞ্চার। কিন্তু ভয়টা আস্তে আস্তে বাড়তে লাগলো, কারণ এতক্ষণ যে পথটা এসেছিলাম তার নিচে মাটি বা পাথরের সাপোর্ট ছিল, কিন্তু এখনকার পথটা পাহাড়ের ক্লিফে হ্যাঙ্গিং অবস্থায়, নিচে তাকালেই বেশ ভয় লাগছিল। দূর থেকে ওই যাবার পথটা দেখলেই বুঝতে পারবেন কেন ভয় লাগছিল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখান থেকে নিচে পড়লে যতক্ষণে নিচে যাব তার আগে বাংলাদেশ চলে যাওয়া যাবে। এই যে লিখে দেওয়া আছে ম্যাক্সিমাম 5% অ্যাট এ টাইম। এই যে মাত্র এই জায়গাটাতে আসলাম, একদম খাড়া ক্লিফ, নিচে চলে গেছে। এই যে কত নিচে, ওই যে ঝিরিটার ওইখান থেকে আমরা উঠে এসেছি। এইটা একদম হ্যাঙ্গিং অবস্থায় এই পাথরের সাথে। এই জায়গাটায় বেশ ভয় লাগছিল। এখানে
ছোট্ট একটা দোকান আছে ট্র্যাকে যাওয়ার মাঝখানে। একটা জিনিস অবাক লাগলো, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যে রেট লেখা আছে এটাই রাখতেছে। 10 রুপির পানি একটা 10 রুপি, বিস্কিট 10 রুপির 10 রুপি। লুমলাং ভাই, এই যে অল্প কিছু বেচা কেনা করে এরা সারাদিনে, মানে কয় টাকা প্রফিট করে এবং গায়ে লেখা দামেই বিক্রি করতেছে। No, everything is not about making money or making business. Sometimes you have to give your service to someone. So, suppose you now, আপনি এখন এই পাথর থেকে আস্তে আস্তে আপনি পানি করে খাবেন গ্রাম গিয়া আচ্ছা, কত কষ্ট করে। আপনি যদি বুকে আনবেন নিজের পানি আনবেন কত বোতল পানি নিয়ে তার মানে আসলে এরা এটা বিজনেসের থেকে একটা সার্ভিস হিসেবে। যাই হোক, ভাল লাগলো বিষয়টা। ঢাকা শহরের মাঝেই 15 টাকার পানি 20 টাকায় কিনে খাওয়া মানুষ আমরা, এসব নিতে পারছিলাম না। এইখানে একদম সরু একটা জায়গা, পাথরের দুটো পাথরের ভিতর দিয়ে যেতে হয়। সিয়াম আগে যাচ্ছে। আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে ওইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখানে একটা ঝর্ণার মতন, ঝর্ণাই বাবা। পুরো রাস্তাটা যেমন তেমন, কিন্তু শেষের এই জায়গাটা এসে সত্যি অনেক ভয় লাগছিল। একেবারে খাড়া একটা সিঁড়ি, দুই পাশে 1000 ফিটের খাদ, পা পিছলে গেলেই শেষ। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যাব নাকি ফিরে যাব। না, ফিরে যাইনি। সেদিন অবিশ্বাস্য এক জার্নির পর আমরা পৌঁছে গিয়েছিলাম মাওরিংখাংয়ের বুকে। মাওরিংখাংয়ের উপরে বসে শুধু একটা কথাই মনে হচ্ছিল, এত অদ্ভুত একটা জায়গা হয়। আমরা যখন মাওরিংখাংয়ের উপরে বসেছিলাম আমাদের চারপাশে মেঘ ঘুরঘুর করছিল। চারপাশে উঁচু উঁচু সব পাহাড়, আমরা যেন পৃথিবী থেকে একদম আড়ালে চলে গিয়েছিলাম। নিচে ফেলে আসা সেই নদী উপর থেকে যেন আরো কয়েক গুণ বেশি সুন্দর। মাওরিংখাং আমাদের জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জীবনের শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে এমন কিছু সুন্দর সময়ের এক্সপিরিয়েন্সকে পেলেই না জীবনটা সুন্দর। আবার কখনো মাওরিংখাং আসার সুযোগ হবে কিনা জানি না, তবে মাওরিংখাংয়ের স্মৃতি সারাটা জীবন আমাদের সাথে থেকে যাবে। মাওরিংখাংয়ের বিশালতার কথা আমাদের মনে থাকবে, নীরবতার কথা আমাদের মনে থাকবে, সুন্দর এই দিনটির কথা আমাদের সারা জীবন মনে থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।